ইরানে হামলা কেন থামালো আমেরিকা? মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চরমে উঠেছিল সেখানে হঠাৎ করেই এক ধরনের ব্রেক দেখা গেল। অনেকেই ধরে নিয়েছিল আমেরিকা খুব শিগগিরই ইরানি সামরিক হামলা চালাবে, কিন্তু সেই হামলা হলো না। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরের বড় অংশ লুকিয়ে আছে ইসরায়েলের উদ্বেগে। ইসরায়েল কেন হামলা পিছিয়ে দিতে বলল? সিএনএন এর এক বিশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন যেন ইরানে হামলা আপাতত পিছিয়ে দেওয়া হয়। এর মূল কারণ ছিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। গত বছর ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোস সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, আবার বড় আকারের সংঘাত শুরু হলে এই সিস্টেমগুলো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে নাও পারে। সহজ ভাষায় বললে ইসরায়েলের ঢাল দুর্বল হয়ে পড়ছে। ইরান কি সহজে ভেঙে পড়বে? ইসরায়েলের আরেকটি বড় হিসাব ছিল ইরানের সরকারকে কয়েকটি সীমিত বিমান হামলায় ফেলা সম্ভব নয়। ইসরায়েলি নেতৃত্বের মতে ইরানের সরকার ভাঙতে হলে দীর্ঘমেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান দরকার, আর সেটার ফল হবে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বড় অর্থনৈতিক ক্ষতি, দীর্ঘ যুদ্ধের ঝুঁকি। এই মুহূর্তে ইসরায়েল সেই পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প কেন হঠাৎ সুর বদলালেন? এখানেই আসে ট্রাম্পের ভূমিকাটা। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছিলেন ইরান বড় মূল্য দেবে, কিন্তু হঠাৎ করেই তিনি বলেন ইরানে হত্যা বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই বক্তব্যে অনেক মিত্রদেশ অবাক হয়ে যায়, কারণ মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো নাকি এই দাবির সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে সিএনএন বলছে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল ইরানের ওপর চাপ তৈরি করা, সরাসরি যুদ্ধ নয়। ইসরায়েল ও আমেরিকার ভিতরের প্রস্তুতি। হামলা থামলেও প্রস্তুতি থামেনি। ইসরায়েল ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও আইডিএফ নিয়মিত যোগাযোগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা গবেষণা সংস্থার প্রধান ড্যানি গোল্ড স্পষ্ট বলেছেন, আমরা প্রতিদিন শিখছি, আপগ্রেড করছি এবং ভবিষ্যতের হুমকির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইরান কি করতে পারে? সবচেয়ে বড় ভয়টা এখানেই। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে ইরান ভুল বোঝাবুঝি থেকে আগাম হামলা চালাতে পারে, অথবা পরিকল্পিতভাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। কারণ ইরান ভাবতে পারে আমেরিকা হামলা করবেই, তাই আগে মারাই ভালো। সব মিলিয়ে ছবিটা খুব পরিষ্কার। ইরানে হামলা আপাতত বন্ধ, বাতিল নয়। ইসরায়েল প্রস্তুতি নিতে চায় আরও সময়। ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে ফল আদায়ের চেষ্টা করছেন, আর পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে একটি ভুল সিদ্ধান্তের দূরত্বে। একটি বোতাম চাপা হলেই যুদ্ধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এটা যেন ফেটে পড়ার অপেক্ষায় থাকা থার্মোমিটার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা আর সেনা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে পরিস্থিতি এখন নরমাল নেই, সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যে কোনো দিক থেকে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিফ জানাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগ এবং নর্দার্ন কমান্ডের সতর্কতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর মানে ইসরায়েল এখনও চাইছে যুদ্ধ যেন প্রকাশ্যে না আসে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রস্তুত হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ঘিরে যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। আর যদি আমেরিকা নামে, তাহলে ইসরায়েল যে বসে থাকবে না সেটা বলাই বাহুল্য। এই কারণেই ইসরায়েল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। সম্ভাব্য হামলা হলে এর আঞ্চলিক প্রভাব কি হবে, কোন কোন ফ্রন্ট খুলে যেতে পারে, সেসব নিয়েই চলছে নিবিড় আলোচনা। এই পুরো উত্তেজনার মূল উৎস ইরানের ভেতরে। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ, সংঘর্ষ, আগুন। এই আন্দোলন এখনো পুরোপুরি থামেনি। ইরানের সরকার এটাকে সরাসরি দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে। তেহরানের দাবি, এই আন্দোলনের পেছনে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে এই সহিংসতায় এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে।
নিহতদের মধ্যে যেমন বিক্ষোভকারীরা আছে, তেমনি আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এই অবস্থায় ইরান আর চুপ থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, ওয়াশিংটনের পুরো ইরান নীতি আসলে সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত। ইরানের ভাষায় নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা আর বিশৃঙ্খলা সবকিছুই একটাই উদ্দেশ্যে, সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করা। তেহরান স্পষ্ট করে বলেছে, এই প্রেসক্রিপশন আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। কিন্তু পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে আরেকজন, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেওয়ার জন্য তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছেন। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই টানটান উত্তেজনা যদি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে সেটা শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নড়বড়ে হয়ে যাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষের নতুন উত্তেজনা, ট্রাম্প বনাম খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা পরিস্থিতি খুব সতর্কভাবে দেখছি। যদি তারা আবার মানুষ হত্যা শুরু করে, আমরা হস্তক্ষেপ করব, কঠোরভাবে আঘাত করা হবে। যেসব জায়গায় সবচেয়ে আঘাত লাগবে সেখানেই আঘাত করা হবে। একই সঙ্গে ট্রাম্প ইরানি নেতৃত্বকে সরাসরি সতর্ক করলেন, তোমরা যদি গুলি চালাও, আমরা গুলি চালাবো। ইরানের পার্লামেন্ট স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকির গালিবাফ জবাব দিলেন, আমরা প্রস্তুত। ট্রাম্প, সাবধান হও, যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান সামরিক ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইসরায়েল এবং অন্যান্য দেশের সামরিক ঘাঁটিও এর আওতায় আসবে। আমেরিকার সামরিক প্রস্তুতি, ইউরোপে কমান্ডো এবং বিশেষ বাহিনী প্রশিক্ষণ শুরু করেছে। 14টি C-17 গ্লোবমাস্টার, 2টা AC-130 গনশিপ এবং বিশেষ অপারেশনের সৈন্যদের ইউরোপের ঘাঁটিতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এটা 2025 সালের জুনের ইরান হামলার পরিকল্পনার পুনরাবৃত্তি হতে পারে। ইরানের নেতারা তৎপর। আয়াতুল্লাহ আলী খামেনি বিপর্যয়কালীন প্রস্তুতি জারি করেছেন। রিভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। 12 দিনের যুদ্ধের চেয়ে বেশি সতর্ক অবস্থায় রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স এবং বিশেষ বাহিনী। প্রতিটি সড়ক প্রতিবাদ এবং নিরাপত্তা লঙ্ঘনকে বিপদের সংকেত হিসেবে দেখা হচ্ছে। খামেনি এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক থাকলে তিনি এবং পরিবারের নিরাপত্তা রাশিয়ায় সরানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এটি কেবল গুজব। খামেনি দেশ ছাড়বেন না। তিনি তেহরানে থেকেই IRGC এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। গোপন ক্ষেপণাস্ত্র শহর সক্রিয়, ইরান আরও সতর্ক। দেশের আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সক্রিয় রাখা হয়েছে। মার্কিন বা ইসরায়েলে হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ওদিকে ট্রাম্পকে নতুন সামরিক বিকল্প দেখানো হয়েছে। সীমিত হামলা পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপে হঠাৎ বিমান এবং সরঞ্জামের রূপান্তর দেখা গেছে। C-17 গ্লোবমাস্টার, হেলিকপ্টার, বিশেষ অপারেশন যন্ত্রপাতি ইউরোপে স্থানান্তরিত হয়েছে। AC-130J গনশিপ এবং বিশেষ টার্বোরাপ বিমানও পাঠানো হয়েছে। এটি বড় আকারের বোমা হামলার নয়, বরং প্রিসিশন রেডের প্রস্তুতি নির্দেশ করছে। পারস্য উপসাগর ও এর আশেপাশে US যুদ্ধবিমান ও ট্যাঙ্কার দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, একই ধরনের বিমান স্থানান্তর 2025 সালের জুনে দেখা গিয়েছিল, যখন ইসরায়েলের হামলার পরে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা আঘাত করেছিল। মধ্যপ্রাচ্যে এখন নতুন উত্তেজনা। ইরান রিভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছে। ট্রাম্প সতর্কতা জারি করেছেন। ইসরায়েলও গোচরে। বিশ্ব নজর রাখছে, এবার সংঘর্ষের পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। ইরান এখন একসঙ্গে 2 দিক থেকে চাপে। একদিকে দেশের ভেতরের অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক চাপ। অন্যদিকে বাইরে থেকে আসছে লাগাতার হুমকি, ধামকি আর ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় একেবারে অনড় তেহরান, তা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই হবে, কিন্তু শত্রুর সঙ্গে কোনো আপোষ নয়। এই বার্তাই যেন আরও ক্ষুব্ধ করে তুলেছে ইরানের শত্রুদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল কখনোই ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করার সুযোগও দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি এবং সেটি আবার দাঁড়াতে দেব না। আর যদি আমাদের উপর হামলা হয়, তাহলে ইরানের জন্য পরিণতি হবে ভয়াবহ।
এর কয়েকদিন আগেই একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ছিল ইরানের সামরিক শক্তি বাড়তে দেয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই হুমকি কি ইরানকে থামাতে পেরেছে? বিশেষজ্ঞরা বলছেন না, কারণ শুধু হুমকি দিয়ে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরানো সম্ভব নয়। এরই মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ার 2 দিন পরে ইরানে নবগঠিত ডিফেন্স কাউন্সিল এক কড়া সতর্কবার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর এখানেই থামেনি তারা। ডিফেন্স কাউন্সিল জানায়, ইরান শুধু হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগেভাগেই যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। এর মাঝেই গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। খবরে বলা হয়, IRGC তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ ধরনের আনকনভেনশনাল বা অপ্রচলিত ওয়ারহেড তৈরির কাজ জোরদার করেছে। এই ওয়ারহেডগুলোতে রাসায়নিক বা জৈব উপাদান বহনের সক্ষমতা থাকতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক মাসে এই প্রকল্পের গতি নাকি অনেক বেড়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাই ইরানকে এই কৌশল নিতে বাধ্য করছে। তাদের ধারণা, ভবিষ্যতে যদি বড় ধরনের হামলা হয়, সেই পরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তেহরান এই পথ বেছে নিচ্ছে। এর বাস্তব উদাহরণও দেখা গেছে সম্প্রতি। গত মাসে 2বার বড় আকারের ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরান। শেষ সপ্তাহে তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামবাদ ও বাহাবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এর আগে মাসের প্রথম সপ্তাহে পারস্য উপসাগরে অনুষ্ঠিত মহড়ায় কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সব মিলিয়ে বিশ্লেষকদের সিদ্ধান্ত একটাই, ইরান এখন কূটনৈতিক কথাবার্তার চেয়ে নিজের ক্ষেপণাস্ত্র শক্তিকে সামনে রেখে ডিটারেন্স স্ট্র্যাটেজি চালাচ্ছে। বার্তা স্পষ্ট, চাপ যতই বাড়ুক, তেহরান পিছু হটছে না। ইরানের রাস্তাগুলো এখন আগুনের শিখার মতো উস্কে উঠেছে। শহর গ্রামের মানুষ নেমে এসেছে বিক্ষোভে। আর সেই সঙ্গে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বললেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে। খামেনি জনগণকে সতর্ক করেছেন, বিদেশি শক্তির সঙ্গে কখনো যোগসাজশ করবেন না। যদি কেউ বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করে, ইরানের সরকার এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি দাবি করেন, ইরানের জনগণের পাশে আছেন, কিন্তু তিনি সাধারণ মানুষকে নিয়ে কিছু ভাবেন না। খামেনি বললেন, অনেক বিক্ষোভকারী হয়তো ট্রাম্পের কথা বিশ্বাস করতে পারে, কিন্তু শুধু তাকে খুশি করতে তারা আগুন জ্বালাচ্ছে, রাস্তায় ভাঙচুর করছে। তিনি জনগণকে সচেতন থাকার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান। জাতি যে কোনো শত্রুর বিরুদ্ধে বিজয়ী হবে, বলেন খামেনি। 8 জানুয়ারি রাত থেকে তেহরান ও অন্যান্য শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। নির্বাসিত রেজা পাহলভি ইরানদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ বন্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মানুষ আগুন জ্বালাচ্ছে, সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, রাস্তায় ভাঙাচোরা জিনিসপত্র পড়ে আছে। দীর্ঘ নীরবতার পর রাষ্ট্রীয় টেলিভিশন বিক্ষোভ নিয়ে খবর প্রচার শুরু করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী এজেন্টরা সহিংসতা ছড়িয়েছে। হতাহতের কথা স্বীকার করা হলেও বিস্তারিত জানানো হয়নি। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার ব্যাহত হওয়ায় বিক্ষোভের প্রকৃতি ও মাত্রা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, এটি গত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 28 ডিসেম্বর থেকে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এবছর রেজা পাহলভির সমর্থন যাচাইয়ের প্রথম বড় সুযোগ এসেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তার অসুস্থ বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এবারের বিক্ষোভে শাহের সমর্থনে স্লোগান শোনা গেছে। অতীতে এমন স্লোগান দেওয়ার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। মানবাধিকার সংস্থা HRANA জানাচ্ছে, এই পর্যন্ত সহিংসতায় অন্তত 42 জন নিহত হয়েছেন এবং 2270 জনের বেশি মানুষ আটক হয়েছেন।
রেজা পাহলভি বিক্ষোভকারীদের আরও রাস্তায় নামার আহ্বান দিয়েছেন। 9 জানুয়ারির রাতেও তিনি একই আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তিনি হস্তক্ষেপ করবেন। তিনি বলেছেন, আমরা প্রস্তুত। যদি মানুষ হত্যা শুরু করে আমরা তাদের উপর কঠোরভাবে আঘাত হানব। একই সঙ্গে ট্রাম্প রেজা পাহলভিকে ভালো মানুষ হিসেবে মন্তব্য করেছেন, তবে প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। 86 বছর বয়সী তিনি তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে অস্থির সময়ের মুখোমুখি, তবে তার সামনে কোনো সহজ পথ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। নীরব কিন্তু ভেতরে ভেতরে উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ। ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি আবার হামলা হয় তাহলে পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই কথাগুলো কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। কথাগুলো এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মুখ থেকে। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সামনে তিনি খুব স্পষ্ট ভাষায় বার্তা দেন। কি বলছে ইরান? আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি আবার হামলা হয় তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ আমাদের পছন্দ নয়, কিন্তু প্রয়োজনে লড়তেও আমরা প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা চালাতে পারে। গত জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের একটি ভয়াবহ সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ইরানের দাবি, সেই হামলা তাদের কৌশলগতভাবে ভেঙে দিতে পারেনি। আরাঘচির কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের হামলা ও কৌশল পরীক্ষা করেছে, কিন্তু সেই কৌশল ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। যদি তারা আবার চেষ্টা করে, ফলাফলও একই হবে। তাহলে কি যুদ্ধ আসছে? একদিকে ইরান বলছে যুদ্ধ চায় না, অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার চাপ বাড়াচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করে। লক্ষ্য একটাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। এই নীতির অংশ হিসেবেই জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ডিসেম্বরে ট্রাম্প আরও কড়া বার্তা দেন। ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি বলেন, যদি ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তোলে তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে। ইরানকে আলোচনায় বসতে চায়, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, সমান স্বার্থের জায়গা থেকে, কোনো আদেশ বা চাপের মাধ্যমে নয়। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনা যদি হয় নির্দেশ আর হুমকির মাধ্যমে তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না, কিন্তু যদি পারস্পরিক সম্মান থাকে তাহলে সমাধান সম্ভব। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটা অস্ত্র তৈরির স্তর থেকে মাত্র এক ধাপ নিচে। 2015 সালে ইরান বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের পারমাণবিক সংস্থা বলছে 2003 সাল পর্যন্ত ইরানের একটি সংগঠিত অস্ত্র কর্মসূচি ছিল। সমুদ্রে ট্যাঙ্কার, আকাশে ক্ষেপণাস্ত্র। বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধে ঢুকে পড়েছে? একটু ভাবুন, একদিকে উত্তর আটলান্টিকের খোলা সমুদ্রে মার্কিন নৌবাহিনী একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার দখল করছে, আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের আকাশে নেমে আসছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ফলাফল, পুরো শহর অন্ধকার, মানুষ বিদ্যুৎহীন, ঠান্ডার মধ্যে হাসপাতাল চলছে জেনারেটরে। এটা কি কাকতালীয়, নাকি এটা ছিল একেবারে হিসাব করে দেওয়া বার্তা? ইউক্রেন অন্ধকারে, ইউরোপ শঙ্কায়। 7 জানুয়ারি রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা চালায়। দনিপ্রোপেট্রোপস্কো আর জপোরিঝোপিয়া দুটি অঞ্চল প্রায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। হাজার হাজার বাড়ি, দোকান, অফিস অন্ধকারে ডুবে যায়। রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল হাসপাতালগুলোতে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা রিজার্ভ পাওয়ারে চলে যায়। জরুরি পরিষেবার কর্মীরা সারা রাত চেষ্টা করেন বিদ্যুৎ আর পানি ফেরাতে, কিন্তু তীব্র তুষারপাত আর হিমাঙ্কের নিচে তাপমাত্রা পরিস্থিতি আরও জটিল করে তোলে। ইউক্রেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, প্রতিদিনই আমাদের বিদ্যুৎ ব্যবস্থার উপর হামলা হচ্ছে। কর্মীরা চরম পরিস্থিতিতে কাজ করছেন। আবহাওয়া আরও খারাপ হলে বিপর্যয় বাড়বে।
এমনকি বিমান হামলার সাইরেন পর্যন্ত বন্ধ হয়ে যায়, মানে ক্ষেপণাস্ত্র আসলেও মানুষ আর সতর্ক সংকেত পাবে না। এবার সমুদ্রে আগুন, রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র। এই হামলার কয়েক ঘন্টা আগেই ঘটে আরেক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার বেলা 1 দখল করে নেয়। অভিযোগ, জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ভেনেজুয়েলা, রাশিয়া আর ইরানের জন্য তেল পরিবহন করছিল। এটাকে বলা হচ্ছে শ্যাডো ফ্লিট, চুপিসারে নিষিদ্ধ তেল বাণিজ্যের নেটওয়ার্ক। মার্কিন কর্মকর্তারা জানান ডিসেম্বর থেকে এই জাহাজটিকে ধাওয়া করা হচ্ছিল। শেষ পর্যন্ত আদালতের ওয়ারেন্ট দেখিয়ে জব্দ করা হয়। যুক্তরাজ্য এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে। রাশিয়া ক্ষুব্ধ। মস্কোর দাবি আন্তর্জাতিক আইনে এটা অবৈধ। তারা বলে অন্য দেশের পতাকাবাহী জাহাজে শক্তি প্রয়োগের অধিকার কারণে। হোয়াইট হাউসের বার্তা, আমরা থামব না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট স্পষ্ট করে দেন, এটা মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগের অংশ। এই প্রশাসন শ্যাডো ফ্লিট মেনে নেবে না। জাহাজটি জব্দ করা হয়েছে আদালতের আদেশে। প্রয়োজনে ক্রুদের যুক্তরাষ্ট্র এনে বিচার হবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছিল। ইরান ও রাশিয়ার সঙ্গে এর গভীর যোগাযোগ আছে। এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। বড় প্রশ্ন, এটা কি প্রতিশোধ? টাইমলাইনটা লক্ষ্য করুন। যুক্তরাষ্ট্র রুশ ট্যাঙ্কার জব্দ করল, কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনে ভয়াবহ হামলা, পুরো অঞ্চল অন্ধকারে। প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন আছে। এটা কি পুতিনের বার্তা? সমুদ্রে হাত দিলে স্থলে আগুন নামবে। সমুদ্রের বুকে চোখের আড়ালে নীরবে চলা এক ধাওয়া, সপ্তাহের পর সপ্তাহ নজরদারি। হঠাৎ একদিন উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার নামল একটি তেলবাহী জাহাজের উপর। জাহাজটির নাম তখন মারিনারা। আগে যার নাম ছিল বেলা 1। রাশিয়ার পতাকা উঠছিল মাস্তুলে। সেখান থেকেই শুরু হয় নতুন এক আন্তর্জাতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি, এই ট্যাঙ্কারটি ছিল তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ, অর্থাৎ এমন জাহাজ যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে। মার্কিন কর্মকর্তাদের মতে মারিনারা ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তেল বহন করছিল। শুধু তাই নয়, জাহাজটি নাকি বারবার নাম বদলেছে, রং পাল্টেছে, ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে, যাতে স্যাটেলাইট নজরদারি এড়িয়ে চলা যায়। এই অভিযোগের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জাহাজটি জব্দ করার অনুমতি দেয়। সে আদেশ বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী। অপারেশনটি হয় আন্তর্জাতিক জলসীমায়। এটাই সবচেয়ে বিতর্কিত বিষয়। রাশিয়ার বক্তব্য একেবারেই আলাদা। মস্কোর দাবি, এটি ছিল একটি বেসামরিক জাহাজ, আন্তর্জাতিক আইন মেনেই চলছিল। আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার পতাকাবাহী জাহাজে এই ধরনের অভিযানকে তারা বলছে অগ্রহণযোগ্য উস্কানি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এতে আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবস্থা এবং সমুদ্রের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ট্যাঙ্কারে মোট 28 জন নাবিক ছিলেন। তাদের মধ্যে 17 জন ইউক্রেনীয়, 6 জন জর্জিয়ান, 3 জন ভারতীয় এবং 2 জন রুশ নাগরিক। জাহাজে ওঠার পর যুক্তরাষ্ট্র রুশ 2 নাবিককে আটক করে। এখানেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানায়। বিষয়টি দ্রুত রাজনৈতিক স্তরে পৌঁছে যায়। অবশেষে রাশিয়ার আবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় আটক 2 রুশ নাগরিককে মুক্তি দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ দেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবেই রুশ নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন। মস্কো এখন দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে নাবিক মুক্তি পেলেও মূল সংকট কাটেনি, কারণ জাহাজটি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাশিয়ার অভিযোগ, এই অভিযান আসলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করলো। আজ একটি রুশ জাহাজ, কাল অন্য দেশের। আন্তর্জাতিক জলসীমায় শক্তির জোরে যদি এভাবে জাহাজ দখল করা হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও নৌ নিরাপত্তা কোথায় দাঁড়াবে? এই ঘটনার সময় উত্তেজনা আরও বেড়ে যায় যখন খবর আসে জাহাজটির আশপাশে একটি রুশ সাবমেরিন এবং একটি যুদ্ধ জাহাজ অবস্থান করছিল। যদিও সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর ছিল তা সহজেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই অভিযানের প্রশংসা করেন। তার ভাষায়, এটি ছিল নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি সুনির্বাচিত ও সমন্বিত অপারেশন। যুক্তরাজ্যও স্বীকার করেছে তারা এই অভিযানে লজিস্টিক সহায়তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এটি সম্ভবত প্রথম ঘটনা যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি একটি রুশ পতাকাবাহী জাহাজ দখল করল। নাবিক মুক্তি হয়তো সাময়িকভাবে উত্তেজনা কমাবে, কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল, আন্তর্জাতিক জলসীমায় ক্ষমতার সীমা কোথায়? নিষেধাজ্ঞা মানাতে গিয়ে কি বিশ্ব ধীরে ধীরে সমুদ্রের নতুন সংঘাতের দিকে এগোচ্ছে?